বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ধারাবাহিক লেকচারের অর্থাৎ যে 3টা লেকচার আমরা রিপিট করতেছি আর কি, সে 3টার দ্বিতীয় লেকচার। আজকে আমরা প্রথম লেকচারটা শেষ করেছি, আজকে আমরা ধারাবাহিক লেকচারের দ্বিতীয় লেকচার। দেখো, আমরা আজকে যে টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে চাক্রিক যৌগের কিছু সাইক্লিক বা চাক্রিক যৌগের কিভাবে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি, কেমন। আর আলোচনা করব ক্যাটিনেশন কি, তারপর জৈব যৌগের প্রাচুর্যতার কারণ এবং সমগোত্রীয় শ্রেণী। এই টপিকসগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা হবে। তোমরা আমার সাথেই থাকো। তাহলে দেখো, প্রথম চাক্রিক যৌগের সংক্ষিপ্ত রূপ কি। আমরা আমরা শ্রেণী বিভাগে আমরা কতগুলো যৌগ, অ্যারোমেটিক যৌগ দেখেছি, অর্থাৎ সাইক্লিক যৌগ দেখেছি। সাইক্লিক যৌগ, বদ্ধ শিকল যেগুলো, ওই যৌগগুলো কীভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে আমরা তোমাদের দেখাবো। প্রথমে দেখো, যেমন সাইক্লোপ্রোপেন, কেমন, এই যৌগটার নাম সাইক্লোপ্রোপেন। এটা কিভাবে প্রকাশ করা হয়? সাইক্লোপ্রোপেনের সংকেত হচ্ছে এই, এটা সংক্ষিপ্ত একটা ত্রিভুজের মতো প্রকাশ করে। সাইক্লোপ্রোপিন, কেমন, এটাকে এভাবে প্রকাশ করে, এর একটা দ্বিবন্ধন থাকে, অর্থাৎ তাকে ত্রিভুজের মতো এভাবে প্রকাশ করে। সাইক্লোবিউটেন, এটার নাম সাইক্লোবিউটেন। আগে বলছি কিভাবে নামকরণটা করা হয়। চাক্রিক যৌগের বা বদ্ধ শিকলের আগে কি সাইক্লো, তবে অ্যারোমেটিক না, অ্যারোমেটিক বাদ দিয়ে সাইক্লো, তারপর কার্বন সংখ্যা, যেমন এটা কার্বন সংখ্যা 4টা, সাইক্লোবিউটেন। এভাবে একটা আয়তক্ষেত্র মতো প্রকাশ করা হয়, কেমন। বেনজিন এভাবে প্রকাশ করা হয়, আর সাধারণত তার সংক্ষিপ্তভাবে এভাবে প্রকাশ করে। এই যে গোল চিহ্ন, এই গোল চিহ্ন দ্বারা বেনজিনের 3টা দ্বিবন্ধন কি, এটা বেনজিনের সত্যিকার গঠন কিন্তু এইটাই ফিক্স না, তা না। এই দ্বিবন্ধনগুলো এই জায়গাও হতে পারে, পরপর একান্তর দ্বিবন্ধন, তোমরা 9 10-এ পড়েছো, একান্তর দ্বিবন্ধন থাকে, এভাবেও হতে পারে বেনজিনের গঠন। অর্থাৎ এটাকে আমরা একটা গোল চিহ্ন, অর্থাৎ দ্বিবন্ধনগুলো স্থির না, এটা সারাক্ষণ ঘূর্ণনশীল। এই কারণে এটাকে আমরা গোল চিহ্ন দিয়ে প্রকাশ করি, বা এভাবে প্রকাশ করি, বা তুমি এটাকে এভাবে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। তার দ্বিবন্ধন সারাক্ষণ, দ্বিবন্ধনের অবস্থানগুলো চেঞ্জ। আর ফিউরানকে আমরা এভাবে প্রকাশ করি, বা ফিউরানের সংকেত এটা এভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি। ও একটু বলি নেই, যদি পিরিডিনের কথা বলা হতো, পিরিডিন, কেমন, পিরিডিন হলে শুধু এখানে একটা নাইট্রোজেন ঢুকবে, কেমন। তাহলে এটা হচ্ছে পিরিডিনের সংকেত, সংক্ষিপ্ত রূপ পিরিডিনের এভাবে প্রকাশ করে। এটা হচ্ছে ফিউরান। যদি বলা হতো এটা থায়োফিন, থায়োফিন, কেমন, তখন শুধু কি হতো, এখানে একটা এস হতো, এখানে এস। এটা হচ্ছে থায়োফিনের সংক্ষিপ্ত রূপ, কেমন, এটা হচ্ছে থায়োফিনের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, আর যদি বলতো পাইরোল, কেমন, পাইরোল, তাহলে শুধু এখানে হতো এই যে একটা হাইড্রোজেন হতো, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে। তো জাস্ট তোমরা এগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন পড়াবো আস্তে আস্তে কি এগুলো হয়ে যাবে, বুঝতে পারি। আমরা সাংকেতিক রূপে এভাবে প্রকাশ করি, বা সাংকেতিক বা সংক্ষিপ্ত আকারে আমরা এভাবে, যদি একটা ত্রিভুজ দেখি আমরা মনে করবো এটা সাইক্লো কি, এটা সাইক্লোপ্রোপেন। একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র হলে এটাকে আমরা বলবো সাইক্লোবিউটেন। বুঝছো ব্যাপারটা? ওকে। তো জাস্ট এগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমরা এগুলো সাধারণত যারা অনার্স পড়বা, অনার্স 3rd ইয়ার 4th ইয়ারে, এগুলো এই সংক্ষিপ্ত রূপ দিয়ে আমরা অনেক বিক্রিয়াগুলো সম্পন্ন করি। তোমাদের ইন্টারমিডিয়েটে এরকম কিছু নাই, টুকটাক যেটা হবে এভাবে হয়ে যাবে। এরপর আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, ক্যাটিনেশন, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ক্যাটিনেশন, এখানে তো একটা এমসিকিউ আসে আর জ্ঞানমূলক প্রশ্নটা আসে, ক্যাটিনেশন কি, কেমন। প্রথম আমরা একটু যাই ক্যাটিনেশন। দেখো, ক্যাটিনা, ক্যাটিন ল্যাটিন শব্দ, ল্যাটিন, কেমন, ল্যাটিন শব্দ ক্যাটিনা থেকে, ক্যাটিনা শব্দের অর্থ হচ্ছে চেইন, চেইন বা শিকল। তাহলে ল্যাটিন শব্দ ক্যাটিনা, এর অর্থ হচ্ছে চেইন বা শিকল থেকে ক্যাটিনেশন শব্দটির উৎপত্তি, কেমন। এখন আমরা আসি ক্যাটিনেশন কাহাকে বলে। তোমরা যদি আমার সাথে একটু লিখতে চাও লিখতে পারো, আমি আস্তে আস্তে বলছি। সেটা হচ্ছে
বিভিন্ন মৌলসমূহ নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বা দীর্ঘ চেইন গঠন করার যে ধর্ম, এটাই হচ্ছে ক্যাটিনেশন। অর্থাৎ মৌলসমূহ নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে দীর্ঘ শিকল গঠনের যে প্রক্রিয়া বা যে ধর্ম, এটাই হচ্ছে ক্যাটিনেশন। সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে ক্যাটিনেশন কাকে বলে। দ্বিতীয়ত এখান থেকে একটা এমসিকিউ আসে যে কোন মৌলগুলো সাধারণত ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। কেমন? কোন মৌলসমূহ, আমাদের যে প্রদর্শনী যে মৌল আছে সবাই ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন, সিলেক্টেড কিছু মৌল, যেমন প্রথমে সবচেয়ে বেশি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কার্বন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস। সাধারণত এই মৌলগুলো ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে থাকে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, তোমাকে পরীক্ষাতে আসলে নিম্নের কোনটি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। তোমাকে দিল সোডিয়াম, পটাশিয়াম, তোমাকে দিল নাইট্রোজেন, তোমাকে দিল ক্লোরিন। তাহলে কোনটার মধ্যে আমরা টিক মার্ক দিব? আমরা নাইট্রোজেনের মধ্যে টিক মার্ক দিব। বুঝতে পারছে? এই ছিল এখান থেকে একটা এমসিকিউ আসে। এই যে বললাম তারা নিজেদের মধ্যে দীর্ঘ শিকল গঠন কিভাবে করে, এই দেখো, যেমন একটা কার্বন, দুইটা কার্বন একসাথে সংযুক্ত হয়, বা তিনটা কার্বন একসাথে সংযুক্ত হয়, বা চারটা কার্বন একসাথে সংযুক্ত হয়, তিনটা, বা ধরো এদের মধ্যে দ্বিবন্ধন আবার ত্রিবন্ধনও হতে পারে। কেমন? এই দেখো, কার্বনের হাত কয়টা? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা চলে গেল, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে তিনটা হবে। তাহলে এই যে তারা শিকল তৈরি করে, আরো হতে পারে, একটু আগে আমরা দেখছি সাইক্লোবিউটেন, ঠিক না? দেখছি না? আচ্ছা, এই যে তারা যুক্ত হয়ে বিভিন্ন ধরনের চাকরিক যৌগ গঠন করতে পারে, শিকল গঠন করার যে ধর্ম, এটাই হচ্ছে ক্যাটিনেশন। বুঝতে পারছো? এটাই হচ্ছে ক্যাটিনেশন। আচ্ছা, তারপর আমরা চলে যাব, এই যে ক্যাটিনেশনের সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে ফুলারিন। কি বললাম? ফুলারিন। ফুলারিন কেমন? এটার গঠন অনেক জটিল, আমার সাধারণভাবে এটার গঠন করা সম্ভব না বোর্ডের ভিতরে। কেমন? এত জটিল একটা গঠন। এখানে একটা এমসিকিউ আসে, বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যখন তোমরা যাবা, বিভিন্ন ভার্সিটির বা মেডিকেলের পরীক্ষাগুলোতে যাবা, ওখান থেকে একটা এমসিকিউ আসে। এই কারণে আমি এটা পড়াচ্ছি। ফুলারিন, ফুলারিন হচ্ছে একটা কি যৌগ? এই ক্যাটিনেশন ধর্ম বিশিষ্ট একটা যৌগ। যে কার্বন, যে ফুলারিনের ভিতরে 60টা কার্বন থাকে। ফুলারিনের ভিতরে কত থাকে? 60, বা কোনো কোনো যৌগের মধ্যে 71টা কার্বন থাকে, ঠিক আছে? 230টা পর্যন্ত কার্বনও থাকতে পারে। কেমন? 230 না, সরি, যে 71, 72 এরকম কার্বন সংখ্যা থাকতে পারে। তো আসে পরীক্ষাতে ফুলারিনে কার্বন সংখ্যা কত? 60। ফুলারিন কি? ধরো আমেরিকার একজন স্থপতি অর্থাৎ আর্কিটেক্ট, ওনার নাম ছিল বুকমিনিস্টার ফুলারিন। বুকমিনিস্টার ফুলারিন। তো ওনার নাম অনুসারে এই ফুলারিন নামের নামকরণ করা হয়েছে। ফুলারিন, ফুলারিন দেখতে কীরকম? একটা গম্বুজের মতো। আমি যদিও চিত্রটা অনেক জটিল, তোমরা বইয়ের মধ্যে আছে, কিছু কিছু বইয়ের মধ্যে আছে, চিত্রটা তোমরা দেখে নিও, যে আর আমার লেকচার শিটেও আছে, যে এটা দেখতে কীরকম? গম্বুজের মতো। মসজিদের যে গোলাকার গম্বুজ, ওই গম্বুজের মতো দেখতে ফুলারিনটা। কেমন? আচ্ছা, তো কীভাবে নামকরণ করা হলো তোমাদের শুধু এমসিকিউতে আসতে পারে। যদিও আসে ফুলারিন কি, অর্থাৎ কার্বনের একটা পলিমারিত যৌগ হচ্ছে ফুলারিন। একটা ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট একটা যৌগ হচ্ছে কার্বনের, যার মধ্যে কত? 60টা কার্বন থাকে। এই গেল ফুলারিন। দ্বিতীয় একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যেটা অনুধাবনের মধ্যে আসে, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। কেমন? জৈব যৌগের প্রাচুর্যতার আসে পরীক্ষা, ভালো ইম্পর্টেন্ট, 2 নাম্বার দিয়ে আসতে পারে। জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। আমি আমার লেকচার শিটে অনেকগুলো পয়েন্ট দিয়ে ডিটেলস আলোচনা আছে, ওই ডিটেলস আলোচনার মধ্যে যাওয়ার দরকার নাই। এমনি এগুলো আমাদের সিলেবাসের ভিতরে নাই, মানে সরাসরি, অর্থাৎ ইনডাইরেক্টভাবে আছে আর কি। এই কারণে আমাদের কিছু পড়াতে হয়। আবার কোনো কোনো বইয়ের মধ্যে এই ক্যাটিনেশন নিয়ে আলোচনাও নাই। বাজারে যে বিভিন্ন ধরনের বই আছে, এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে আলোচনা করছে। যে যতটুকু লিখছে বা যে যতটুকু পড়াবে, ওটুকুই জৈব যৌগ। জৈব যৌগ আনলিমিটেড পড়া। আমি ইচ্ছা করলে এই ক্যাটিনেশন ধর্ম নিয়ে ফুল একটা লেকচার শেষ করতে পারি, কিন্তু তোমাদের তো আর দরকার নেই। ঠিক আছে? যতটুকু দরকার ইনশাল্লাহ আমরা এই সারাক্ষণ বিভিন্ন ভার্সিটির মেডিকেলে প্রতি বছর কী ধরনের প্রশ্নপত্র আসে এগুলো নিয়ে সারাক্ষণ গবেষণা। বুঝতে পারছি? সারাক্ষণ গবেষণা করে নিজের মতো করে কিছু সেট বানিয়ে নিয়েছি। বই তো তোমাদের একটা থাকবেই হাতে,
যাতে তোমাদের প্রশ্নগুলো শুধু ইন্টারমিডিয়েট পরীক্ষা তখন আর ফেক না, এগুলোতে তো কমন পড়বি, তোমাদের যাতে বিভিন্ন ভার্সিটির বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমরা যাতে প্রশ্নগুলো কমন পাও। এই জন্য চেষ্টা করি প্রত্যেক বছর পরীক্ষাগুলোর পর পাবলিক পরীক্ষা অর্থাৎ যে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো আমরা দেখি, ওর উপরে ভিত্তি করে সাধারণত তোমাদের পড়াই। আচ্ছা দেখো, তাহলে জৈব যৌগের প্রাচুর্যতে কারণ, এর অনেকগুলো কারণ, 5-6টা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে কার্বনের চতুর্যুজ্যতা। প্রথম কারণটা হচ্ছে কি, কার্বনের চতুর্যুজ্যতা এবং যুজ্যুত স্তরে তার অরবিটাল সমূহের সংকরণ। তা কার্বনের চতুর্যুজ্যতা এর সাথে সবটা লিখলাম না আমি, যুজ্যুত স্তরের অরবিটাল সমূহের সংকরণ, তো ও লিখিয়ে ফেলি, যুজ্যুত স্তরের অরবিটাল সমূহের সংকরণ। তোমরা কিন্তু জানো পৃথিবীতে একমাত্র কার্বন মৌলের মধ্যে, যে পৃথিবীতে যত মৌল আছে একমাত্র কার্বন 3 ধরনের সংকরণ দেখায়, sp2, sp3, sp2 আর sp। এই 3 ধরনের হাইব্রিডাইজেশন কে কার্বনের ঘটে। এই কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা খুবই বেশি, কারণ কার্বন না হলে জৈব যৌগ হয়ই না, কার্বন ছাড়া জৈব যৌগ হয় না। আবার কার্বন থাকলে যে জৈব যৌগ হবে তা না, যেমন ব্যতিক্রম আছে, যেমন সোডিয়াম কার্বনেট, এর মধ্যে কার্বন আছে, সে কিন্তু জৈব যৌগ না, বুঝছো। আবার হাইড্রোজেন থাকলে যে জৈব যৌগ হবে তা না, যেমন অ্যামোনিয়াম সায়ানাইড, যেমন এর মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, তার কিন্তু সে জৈব যৌগ না, এটা একটা অজৈব যৌগ। কারণ জৈব যৌগ অজৈব যৌগ কতগুলো পার্থক্য আছে, কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই জৈব যৌগের ধর্ম প্রদর্শন করে না, এই কারণে তারা জৈব যৌগ না, বুঝতে পারছো। যেমন কার্বন ডাইঅক্সাইড, এর মধ্যে কার্বন আছে, সে কিন্তু জৈব যৌগ না। আচ্ছা, তাহলে এই গেল তোমার দ্বিতীয় পয়েন্ট। হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটা, সে পয়েন্টটা হচ্ছে কার্বন কেটিনেশন ধর্ম প্রদর্শন করে। কার্বনের কেটিনেশন ধর্ম প্রদর্শন, অর্থাৎ কার্বন কি করে, বেশি পরিমাণ কেটিনেশন ধর্ম প্রদর্শন করে, ফলে তারা বিভিন্ন ধরনের যৌগ, সরল শিকল, শাখা শিকল, যেটা আমরা মুক্ত শিকল পরে এসেছি, শাখা শিকল পরে আসলাম, তারপর বদ্ধ শিকল, বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। কিসের কারণে? এ তার কেটিনেশন ধর্মের কারণে। 3 নাম্বার হচ্ছে কার্বনের যে সমযোজী বন্ধন, অর্থাৎ কার্বনের যে সমযোজী বন্ধন তৈরি করে, এরা অধিক স্থিতিশীল, অর্থাৎ তাদের সমযোজী বন্ধনের অধিক স্থিতিশীলতা, সমযোজী বন্ধনের অধিক স্থিতিশীলতা, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন, তার যে সমযোজী বন্ধনগুলো অধিক স্থিতিশীল। 4 নাম্বার, এরা পলিমার ধর্ম প্রদর্শন করে। এরা কি? কার্বন সমূহ, কার্বনের যৌগ সমূহ পলিমার ধর্ম, পলিমাকরণ ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ কার্বনের যৌগগুলো পলিমাকরণ ধর্ম প্রদর্শন করে। যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, অনেক উদাহরণ আছে, যদি আমাদের এত একটা দরকার নাই। যেমন এটা হচ্ছে ইথাইন। ইথাইনকে যদি তুমি 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়রন প্রভাব দিয়ে উত্তপ্ত করো, 3 অণু ইথাইন সংযুক্ত হয়ে বেনজিন তৈরি করে। একটু আগে আমরা যে বেনজিন দেখালাম, তাহলে বেনজিন হচ্ছে ইথাইনের পলিমার, বুঝতে পারছো? আচ্ছা, 5 নাম্বার, তারা সমানতা প্রদর্শন করে। কার্বনের যৌগ সমূহ সমানতা প্রদর্শন করে। কার্বনের যৌগগুলো সমানতা প্রদর্শন করে। তোমরা 9-10 দেখছো, বা সামনে অনেকগুলো আমরা সমানতা নিয়ে 4-5টা লেকচার দেব। তোমরা 9-10 এটুক পড়েছো, C2H6O। দেখো এই যৌগের দুইটা সমান, CH3 CH2, অর্থাৎ একটা আছে ইথানল আর একটা আছে ইথার। এটা হচ্ছে ইথানল বা অ্যালকোহল, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, বা শুধু ইথার লিখলাম, কেমন? ইথার। তাহলে কি হলো? এই যৌগ দেখো, এই সমানতা প্রদর্শনের কারণে তাদের কি হয়? একাধিক যৌগ তৈরি হয়। তো কার্বনের যৌগগুলো এই বৈশিষ্ট্যগুলো দেখো, কার্বনের চতুর্যুজ্যতা ও যুজ্যুত স্তরের অরবিটাল সমূহের সংকরণ, এই কারণে জৈব যৌগের সংখ্যা বেশি হয়।
কার্বনের কেট্রিনেশন ধর্ম প্রদর্শন করে। কার্বনের যে সমযোজী যৌগগুলো তারা অধিক স্থিতিশীল বা সমযোজী বন্ধনের অধিক স্থিতিশীলতা। কার্বনের যৌগসমূহ পলিমাকরণ ধর্ম প্রদর্শন করে। কার্বনের যৌগসমূহ সমানতা প্রদর্শন করে। এই কারণে সাধারণত পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অনেক কি হয়, অনেক বেশি হয়। আচ্ছা, তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকসে আমরা চলে যাব, সেটা হচ্ছে আজকের সর্বশেষ টপিকস। অর্থাৎ আমরা ছোটো ছোটো লেকচার, প্রথম যে লেকচারগুলো দিয়েছিলাম লেকচারগুলো ছোটো ছিল আর কি। ইচ্ছা করলে আমরা 3টা লেকচারে 2টা লেকচার করতে পারতাম, করি নাই কারণ যাতে সিরিয়ালটা ঠিক থাকে। দেখো সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী বা ইংলিশে এটাকে বলে হোমোলোগাস সিরিজ। কেমন সিরিজ? কেমন? আচ্ছা, এই যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? খুবই খুবই গুরুত্বপূর্ণ এমন একটা টপিকস, জ্ঞানমূলকে আসে, অনুধাবনে আসে, উচ্চতর দক্ষতা আসে, প্রয়োগে আসে, সব জায়গায় আসে। আমরা ইনশাল্লাহ এটা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করবো আজকে, সর্বশেষ যেহেতু টপিকস। আচ্ছা, তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী কাকে বলে সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। কেমন? সম শব্দের অর্থ হচ্ছে কি একই, একই গোত্রের, অর্থাৎ একই মৌলসমূহ, একই মৌল দ্বারা গঠিত সমধর্মী যৌগসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে যে সারি পাওয়া যায়, এই সারির মধ্যে পরপর দুটি আণবিক সংকেতের মধ্যে একটি করে মিথিলিন মূলক, এই মূলকটার নাম হচ্ছে মিথিলিন মূলক, একটি করে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং তাদেরকে একটা মাত্র সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। এই উক্ত শ্রেণী বা সারিকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী বা সমগোত্রীয় ধর্ম। আচ্ছা, তাহলে আমরা আবার একটু সংজ্ঞাটা বলি, আমরা ডিটেলস কয়েকবার বলবো। একই মৌল দ্বারা গঠিত সমধর্মী যৌগসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে যে সারণী পাওয়া যায়, এই সারণীর পরপর দুটি আণবিক সংকেতের মধ্যে একটা করে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং তাদেরকে একটি মাত্র সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। এই ধরনের সারণীকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। কেমন? আচ্ছা, আমরা উদাহরণের মধ্যে যাই, অনেকগুলো উদাহরণ দেব, তারপর তার বৈশিষ্ট্য দিব, বিক্রিয়া দিব। কেমন? আচ্ছা, তো উদাহরণের ভিতরে আমরা যাই, প্রথমে যাই অ্যালকেন। অ্যালকেন দেখো, আমরা অ্যালকেনের সাধারণ করছি CnH2SN+2। আমি অ্যালকেন দেখাবো, এলকিন অ্যালকাইন একই সিস্টেম, ওইটা তোমরা দেখে নিও। আমি যদি এখানে n এর মান কত বসাই, 1 ধরি, কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাবো? মিথেন। n এর মান যদি 2 হয় আমরা পাবো ইথেন, অর্থাৎ একটা করে CH2 বাড়বে। আমি যদি n এর মান কত হয়, 3 হয়, আমরা পাবো, এটাকে যদি একটু বাইরে লিখি কি হয় বলো তো, CH3 CH3। n এর মান যদি 3 হয় তো 3টা হবে CH3 CH2 CH3। n এর মান যদি 4 হয় CH3 CH2 CH2 CH2, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। দেখো তুমি যদি প্রত্যেকের সাজাও, এদের এই দুইটার মধ্যে, প্রত্যেকের দুইটার মধ্যে দেখো একটা করে মিথিলিন মূলকের, এই দুইটার মধ্যে কি, এই দুইটার মধ্যে কি একটা করে মিথিলিন মূলক, এই দুইটার মধ্যে আবার কি হবে, একটা করে মিথিলিন। অর্থাৎ যে কোনো দুইটা তুমি নাও, এই দুইটার মধ্যে মিথিলিন মূলক, এই দুইটার মধ্যে মিথিলিন মূলক, এই দুইটার মধ্যে একটা করে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এই কারণে তারা কি সমগোত্রীয় শ্রেণী। আর অনুদানমূলক প্রশ্নগুলো আমরা পরে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি মিথেন, ইথেন তারা সমগোত্রীয় শ্রেণী। কেন? একই মৌল দ্বারা গঠিত, প্রথম শর্ত মানে, একই সাধারণ সংকেত দ্বারা তৈরি, এইটাও মানে, আবার তাদেরকে একই বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যায়। একটু পরে যাচ্ছি ওগুলোর ভিতরে। আচ্ছা, তাহলে আমরা কি অ্যালকেন শিখলাম, একইভাবে এলকিন অ্যালকাইন তোমরা দেখে নিও। আমি অ্যালকোহলেরটা দেখাই, দেখো অ্যালকোহল সাধারণ সংকেত কি, HN2SN+1OH, এটা হচ্ছে কার, অ্যালকোহলের।
দেখো এখানে n এর মান যদি 1 বসাও তুমি পাবা মিথানল, যদি 2 বসাও তুমি পাবা ইথানল, তুমি যদি 3 বসাও পাবা বিউটানল, 3 বসালে বিউটানল না প্রোপানল, যদি n এর মান 4 বসাও CH3 CH2 CH2 কি পেলাম মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। এবার তুমি দেখো প্রত্যেকের ভিতরে, প্রত্যেক দুইটার ভিতরে, যে কোনো দুইটার ভিতরে তুমি দেখো কি মূলকের পার্থক্য আছে, একটা করে মিথিলিন মূলকের পার্থক্য আছে। তাহলে তারাও কি সমগোত্রীয়। তাহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল প্রত্যেকে কি সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে। তারা প্রত্যেকে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য প্রদর্শন করে। এরপর দেখো আমরা অ্যালকোহল গেল, আমরা দেখাবো অ্যালডিহাইড। কেমন অ্যালডিহাইড আমরা চেষ্টা করব প্রত্যেকটাই দেখাতে, কয়েকটা দেখালে তোমরা বুঝতে পারবা, কারণ এখান থেকে যেহেতু অনুধাবন আসবে, উচ্চতর দক্ষতা আসবে, কিভাবে আসবে আমি ইনশাআল্লাহ দেখাবো। দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CN H2SN প্লাস 1 কি H2। কেমন তুমি যদি এখানে n এর মান প্রথম 0 ধরো, তুমি 0 ধরতে হবে CH2। দেখো 0 বসলে এটা 0, এটা 0 হয়ে যাবে, তখন হাইড্রোজেন কত হবে 1, ঠিক না। এটা 0, দেখো এটা 0, তাহলে হাইড্রোজেন কয়টা হবে, কিন্তু প্লাস আকারে আছে 1, A1 আর CH2। n এর মান যদি 1 বসাও তখন তুমি পাবা ইথানল CH4। কেমন যদি তুমি n এর মান কত 2 বসাও তুমি পাবা প্রোপানল CH2 CH2। n এর মান যদি 3 বসাও তুমি পাবা বিউটানল। দেখো তারাও সবাই প্রত্যেকের সমগোত্রীয় শ্রেণী। তুমি যে কোনো দুইটার কথা চিন্তা করো, দেখো তাদের মধ্যে একটা করে CH2 আছে, এই দুইটার মধ্যে চিন্তা করো CH2 আছে, এই দুইটার মধ্যে আবার চিন্তা করো কি আছে CH2 আছে। তাহলে প্রত্যেকেই কি সমগোত্রীয় শ্রেণী, প্রত্যেকেই কি তাদের কার্যকরী মৌলক এক, প্রত্যেকের কি একই মৌল দ্বারা গঠিত। একটু পরে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আরো ক্লিয়ার হবে। কেমন আচ্ছা, সর্বশেষ আরেকটা দেখে আমি শেষ করছি। কেমন মানে এই উদাহরণটা, আমি যদি জৈব অ্যাসিডের কথা চিন্তা করি, জৈব অ্যাসিড কেমন আচ্ছা, তো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি CN H2SN প্লাস 1 কি CWS HCWS। কেমন এই আচ্ছা, এটা হচ্ছে CWS, এটা হচ্ছে তার সাধারণ সংকেত। কেমন আচ্ছা CWS। তো তুমি যদি এখানে n এর মান 0 বসাও কি পাবা, একান্ত শুধু পাবা একটা S, আর কি পাবা CWS। তুমি যদি এখানে 1 বসাও কি পাবা CH3 CWS। তুমি যদি 2 বসাও CH3 CH2 প্রোপানোয়িক অ্যাসিড। তুমি যদি n এর মান 3 বসাও, আর আমি যাচ্ছি না। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই যে তাহলে দেখো একটু খেয়াল করো, তুমি এই যে সারণীটা পাইলা, নিচের দিকে আমরা যাবে, তাদের প্রত্যেকের ভিতরে কি এই দুইটার মধ্যে দেখো CH2 মূলকের পার্থক্য আছে। প্রত্যেকের পরপর দুইটা আণবিক সংকেতের মধ্যে CH2 মূলকের পার্থক্য আছে। এরা প্রত্যেকেই সমগোত্রীয় শ্রেণী। এখন এদের কিছু বৈশিষ্ট্য আছে, আমি বৈশিষ্ট্যগুলো মুখে বলে যাই। কেমন তারপরে এখান থেকে কিভাবে অনুধাবন আসবে, জ্ঞানমূলক তো সরাসরি আসবে, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। আচ্ছা, এখান থেকে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো হবে, অনুধাবনের আগে আমি একটু বৈশিষ্ট্যগুলোর দিকে আসছি, যে যে বৈশিষ্ট্যগুলো দ্বারা আমরা উচ্চতর দক্ষতার প্রশ্ন ব্যাখ্যা দিই। প্রথম বৈশিষ্ট্য, এদের প্রথম হচ্ছে একই ধরনের কার্যকরী মূলক দ্বারা তারা গঠিত। দেখো আমরা যতগুলো দেখালাম, জৈব অ্যাসিড দেখালাম, তারপর অ্যালডিহাইড কিটোন, সবার মধ্যে কি সবগুলোর মধ্যে একটা সাধারণ সংকেত, প্রথমে বলতে পারি এদেরকে একটা মাত্র সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে একটা কার্যকরী মূলক থাকে, যার কারণে তাদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের রাসায়নিক ধর্মবলী এক থাকে। কেন? তাদের প্রত্যেকের কার্যকরী মূলক এক। চতুর্থ হচ্ছে তাদের ভৌত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তিত ঘটে। কেন ভৌত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে? দেখো উপরের দিকে নিচের দিকে গেলে একটা করে CH2 মূলকের পার্থক্য থাকে, অর্থাৎ তাদের আণবিক ভর কি হয় বৃদ্ধি পেতে থাকে। এই আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এদের ভৌত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে, অর্থাৎ তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কি ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে।
সর্বশেষ তাদেরকে একই সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। দেখো একটু, তাদেরকে কি একই সাধারণ সংকেতের সাহায্যে তাদেরকে প্রকাশ করা হয়। তাহলে বৈশিষ্ট্যগুলো আবার একটু বলি, যে তাদেরকে একটা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। 2 নাম্বার, তাদের কার্যকরীমূলক 1 থাকে। 3 নাম্বার, তাদের কার্যকরীমূলক 1 থাকার কারণে তাদের রাসায়নিক ধর্ম 1 থাকে। চতুর্থ, তাদের ভৌত ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। পঞ্চম, তাদের আরও বৈশিষ্ট্য থাকতে পারে। তারপর তাদের একই সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা বিষয়টা একটু দেখছি। আমি যদি মিথানলের কথা চিন্তা করি, কিভাবে মিথানল তৈরি করা হয়, দেখো, যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করা হয় জলীয়, তখন তোমার মিথানল পাওয়া যায় CH3CH, আর কি সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছো? যদি তুমি একই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়, দেখো, আমি যদি ইথানলের কথা চিন্তা করি, একই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। দেখো কি করা হয়, ইথানল CH3CH2OH প্লাস কি সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ যেটাই তুমি চিন্তা করো জৈব অ্যাসিড, আমি কিসের দেখালাম, অ্যালকোহলের দেখালাম, একইভাবে এলকিনের আছে, অ্যালকাইনের আছে ইত্যাদি। জাস্ট একটা নমুনা আমরা দেখালাম যে তাদের কি একই সাধারণ সংকেতের মাধ্যমে তাদের কি করা হয়, তাদেরকে প্রস্তুত করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এখান থেকে আরও যদি তুমি দেখো, একটা বিক্রিয়া আছে CH3 2 অণু অ্যালকাইল হ্যালাইড 2 অণু সোডিয়াম শুষ্ক ইথার। আমরা এটা আবার পড়বো কোথায়, এটা নাম উডস বিক্রিয়া, আমরা ইনশাআল্লাহ সামনের দিকে পড়বো। দেখো এখানে আমরা তৈরি করা হয় ইথেন, একই বিক্রিয়ার মাধ্যমে। একই বিক্রিয়ার মাধ্যমে বিউটেন, প্রোপেন ইত্যাদি তৈরি করা হয়। কেমন? আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি, এর বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার আমরা এর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। তোমার পরীক্ষাতে আসতে পারে, দেখাও যে মিথানল এবং ইথানল, আমি একটা উদাহরণ, সবগুলো একই সিস্টেম, পরস্পরের সমগোত্র ব্যাখ্যা করো, বা তারা পরস্পরের সমগোত্র কি না ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলবো, প্রথম সমগোত্রীয় শ্রেণী, যদি অনুধাবন আসে তো বেশি বলা দরকার নাই। আমরা জানি সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, একই মৌল দ্বারা গঠিত যৌগসমূহকে, সমধর্মী যৌগসমূহকে তাদের পারমাণবিক ভরে ক্রমানুসারে সাজালে তাদের যে সারণী পাওয়া যায়, এই সারণীর মধ্যে কি থাকে, পরপর দুটি আণবিক সংকেতের মধ্যে একটি করে সাধারণ CH2 মূলকের অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তাদেরকে একই সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়। আরও বলতে পারি তাদের কার্যকরী মূলক একই থাকে। এদেরকে সাধারণত সমগোত্রীয় মূলক বা সমগোত্রীয় শ্রেণী বলা হয়। যেমন এই দুইটা পরস্পরের সমগোত্র, দেখো কেন সমগোত্র, তাদের একই কার্যকরী মূলক আছে এবং তাদেরকে একই সাধারণ সংকেত CnH2SN+1, ঠিক না, দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে 1 বসালে এটা পাবা, 2 বসালে এটা পাবা। তাকে একই মৌল দ্বারা গঠিত, একই মৌল দ্বারা কি কি দ্বারা গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এবং তাদেরকে একই বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়। পয়েন্টগুলো লিখলে হবে। এই কারণে তারা পরস্পরের সমগোত্র এবং তাদের রাসায়নিক ধর্ম 1, যেহেতু তাদের কার্যকরী মূলক 1 হয়ে গেল। একইভাবে পারবো না আমরা, আমাকে যদি বলা হয় মিথানল CH3OH এবং ইথানল পরস্পরের সমগোত্র, পারবো তো? দেখো কার্যকরী মূলক 1, একই মৌল দ্বারা গঠিত, পরপর তাদেরকে সাজালে, দেখো এদের মধ্যে পরপর দুটি আণবিক সংকেতের মধ্যে কি আছে, একটা করে মিথিলিন মূলকের পার্থক্য আছে। এখনো কিন্তু দুইটা আণবিক সংকেতের মধ্যে একটা করে মিথিলিন মূলকের পার্থক্য আছে। অর্থাৎ তারা সমগোত্রীয় শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো তারা মেনে চলে। তাদের কার্যকরী মূলক 1, তাদের একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। যেমন এদেরকে একই সাধারণ সংকেত CnH2SN OH একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 বসালে উপরেরটা পাবো, n এর মান 2 বসালে নিচের ইথানল পাবো। বুঝতে পারছো? আশা করি আমরা পারবো। এখন যদি আরেকটা প্রশ্ন আসে, দেখাও যে ইথানল CH3CHO আর হচ্ছে ইথানল, এরা পরস্পর সমগোত্রিক কি না ব্যাখ্যা করো। তুমি ইচ্ছা করলে সংজ্ঞা, এবারে উচ্চতর দক্ষতা আসতে পারে। যখন উচ্চতর দক্ষতা আসবে, সুন্দর করে বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আউট করে প্রত্যেকটা লিখবা। একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, তারপর কার্যকরী মূলক 1, তাদেরকে পরপর দুটি আণবিক সংকেত সাজালে CH2 মূলকের পার্থক্য থাকে। খুব সুন্দর করে স্ট্যান্ডার্ডভাবে ব্যাখ্যা দিবা। এখন তোকে দুইটার কথা চিন্তা করলে দেখো, তাদের কার্যকরী মূলক 1 না, কিন্তু তুমি যদি মনে করো তাদের এখানে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন,
কিন্তু সমগোত্রিক শ্রেণী হবে না। আবার কেন হবে না? দ্বিতীয় অন্য শর্ত সে মানে না, কার্যকরীমূলক এক না। তাদেরকে পরপর সাজালে দেখো একটা করে সৃষ্টমূলকের পার্থক্য পাবা না। তাদের একই বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারবা না। যেই বিক্রিয়ার মাধ্যমে তুমি অ্যালকোহল তৈরি করবা ওই একই বিক্রিয়ার মাধ্যমে তুমি কি তৈরি করতে পারবা না? তুমি অ্যালডিহাইড বা ইথানল তৈরি করতে পারবা না। অর্থাৎ যে বিক্রিয়ায় তুমি ইথানল তৈরি করতে পারবা একই বিক্রিয়া তুমি কি করতে পারবা না, একই সাধারণ বিক্রিয়া দ্বারা তুমি ইথানল প্রস্তুত করতে পারবে না। তাই সুতরাং এরা পরস্পরের সমগোত্রক না। আমি তো অনেক ডিটেলস আলোচনা করলাম। উচ্চতর দক্ষতায় আসলে তুমি ডিটেলস লিখবা, আর যদি অনুধাবনে আসে একেবারে সংক্ষিপ্ত লিখবা। সংজ্ঞা দিলাম যে তারা পরপর দুটি আণবিক সংকেতের সৃষ্টমূলকের পার্থক্য নেই, তারা ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ, যার কারণে তারা সমগোত্রক না। আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন? তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আর একটা লেকচার আছে, যে তৃতীয় লেকচারটা দিলে মোটামুটি আমাদের যে 1 থেকে 18তম লেকচার হয়ে যাবে। তোমাদের আশা করি যারা এই 3 নাম্বার লেকচারটা মিস গেছে তাদের আমাকে কয়েকবার তোমরা আমাকে ফোন দিয়ে জানাইছো স্যার লেকচারটা আমরা পাই না। আমি আবার একটু কষ্ট করে তোমাদের লেকচারগুলো তৈরি করে দিচ্ছি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।